তো ফার্স্ট পার্ট হচ্ছে রিভার ট্রান্সপোর্টেশন পার্টটাই সবচেয়ে বড়, আর মোটামুটি একটু ঝামেলার আছে। বাকি দুটো মোটামুটি ইজি। রিভার ট্রান্সপোর্টেশনে ফার্স্টে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ রানিং ওয়াটার আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সপোর্টেশন পাওয়ার অফ রিভার। এই দুটা মোটামুটি ইজি, শর্টে বলি। অ্যাক্টিভিটিসের মধ্যে কি আছে? অ্যাক্টিভিটিসের মধ্যে আছে ট্রান্সপোর্ট ডেব্রিজ। আচ্ছা, ডেব্রিজ হচ্ছে কি লুজ ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেগুলো ধর ট্রান্সপোর্ট হইতে থাকে, মানে পানির নিচে সিল্ট ভেঙে পড়ে বা রক ভেঙে যায়, ছোট ছোট টুকরা টুকরা হয়ে এটা ট্রান্সপোর্ট করে। সো এক নাম্বার হচ্ছে ট্রান্সপোর্ট ডেব্রিজ। সেকেন্ডলি হচ্ছে ইরোডস রিভার ডিপার ইনটু দ্য ল্যান্ড। রিভারটা ভাঙতে ভাঙতে আরও ডিপে নিয়ে যায়। এটা খুব একটা বোঝার কিছু নাই যে ফার্স্টে নদী ভাঙন দুই রকম হয়, একটা হচ্ছে এই দুই সাইডে ভাঙন, এটার কথা এখানে বলতেছে না। এখানে যে জিনিসটার কথা বলতেছে সেটা হচ্ছে এটা একটা নদী চলার পথে যত বেশি ক্ষিপ্র হবে ওর এই হরিজন্টালি আরও বেশি ইরোড করবে, আরও বেশি ভাঙবে, এই জিনিসটার কথা এখানে বলতেছে। সো এটা বেসিক্যালি সহজ ভাষায় লিখলে ইরোডস রিভার চ্যানেল ডিপার ইনটু ল্যান্ড। থার্ডলি হচ্ছে ডিপোজিট সেডিমেন্টস অ্যাট ভ্যারিয়াস পয়েন্টস অ্যালং দ্য ভ্যালি অর ডেলিভার্স দেম টু লেকস অর ওশনস। এখানে এগেইন জিনিসটা হচ্ছে নদী ভাঙনের পর ভাঙা অংশগুলা কোথায় নিয়ে যায়। রানিং ওয়াটারের এটাও একটা কাজ যে ভাঙা অংশগুলো আবার একটা নতুন চর জায়গায় অথবা নতুন একটা ভ্যালি করে, মানে বেসিক্যালি চরই জায়গায়, আর ওইরকম কিছু হয় না, অথবা একদম একদম ওশেনের বাইরে নিয়ে যায়। সো এটা বলা যায় যে ডিপোজিট সেডিমেন্টস। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে রিভার ট্রান্সপোর্টেশনের ডেফিনেশন। এটা ইজি, এখানেও বোঝার কিছু নয় যে স্ট্রিম পিকস আপ ডাইরেক্টলি ফ্রম ইটস ওন চ্যানেল। একটা রিভার স্ট্রিম হচ্ছে এগেইন যেগুলো হচ্ছে ফ্লোটিং জিনিসপাতি থাকে আর যেগুলো নিচে ভাঙা জিনিসপাতি থাকে ওইগুলো হচ্ছে নিয়ে চলে। অ্যান্ড এটাকে বলে মানে স্ট্রিম পিক আপ অর কী জানি বলেন, ভুলে গেছি। সো ওইটা হচ্ছে সে নিজের চ্যানেল থেকে নিয়ে যায় এর সামনে আগে ডিপোজিট করে, এগেইন ওটা সামনে আসবে কেমনে ডিপোজিশন হয় ইত্যাদি ইত্যাদি। সো এখন হচ্ছে ওই নদী ভাঙন, নদী গড়া সব কিছু এটার মধ্যেই পড়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সপোর্টেশন পাওয়ার। ঠিক আছে, সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সপোর্টেশন পাওয়ার অফ রিভার। আচ্ছা, তো তিনটা ফ্যাক্টর আছে এখানে। এক নম্বরে আছে সাইজ, দুয়ে ভলিউম, তিনে ভেলোসিটি। আচ্ছা, সো ট্রান্সপোর্টেশন পাওয়ার, সাইজ যত ছোট হবে, মানে সাইজ অফ পার্টিকেল যত ছোট হবে, মানে ছোট হইলে একটা নদীর জন্য বেশি পরিমাণে পার্টিকেল ক্যারি করা ইজি। যত বড় সাইজ হবে জিনিসটা ভারী হবে, নদীর জন্য ওটা ক্যারি করা আরও কঠিন হবে। সেকেন্ডলি ভলিউম অফ টোটাল লোড, সিমিলার একটা জিনিস যে ধর মানে অনেক কিছু একসাথে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে নদী, ওইটার ক্যাপাসিটি আসলে অত বেশি নাই। এগেইন ভেলোসিটি, মানে থার্ডলি ভেলোসিটি অফ দ্য রিভার, এটাও হচ্ছে এটা ট্রান্সপোর্টেশন পাওয়ারটা, মানে একটা নদী যতটা দ্রুত যাইতে পারবে, যত ভেলোসিটি বেশি সে তত বেশি জিনিস ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবে। এর যত কম ভেলোসিটি হবে, মানে ছোট নদী যেগুলো আছে ওইগুলো আসলে বেশি একটা ট্রান্সপোর্ট করতে পারে না, মানে ওইগুলা দিয়ে খুব একটা সিল্ট যায় না, মানে কোনো রকম ডেব্রিজ যায় না, কিছুই যায় না, মানে ওটার ভাঙন ক্ষমতা অনেক কম। আচ্ছা, সো এরপর আসি হচ্ছে ডেফিনিশনগুলোতে। এটা হলো স্যার যেমনে পড়াইছে। ফার্স্ট অফ অল লোড খুবই বেসিক একটা জিনিস, হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল দ্যাট রিভার্স ক্যারিজ অ্যাট এনি টাইম।
সো অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল যেটা রিভার ক্যারি এটার ইউনিট হচ্ছে টন। ওয়েল এটা কেন বলছিল স্যার, আই হ্যাভ নো আইডিয়া, হয়তো ম্যাথ দিতে পারে, নাও দিতে পারে। যাই হোক, এখন ক্যাপাসিটিতে আসি। ক্যাপাসিটি হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল আর রিভার ইজ ক্যাপেবল অফ ক্যারিং আন্ডার এনি সেট অফ কন্ডিশনস। আচ্ছা, সো বেসিক্যালি দুটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অ্যান্ড আরেকটা হচ্ছে ইট ইজ কেপেবল অফ ক্যারিং। আমরা সামনে হচ্ছে মানে ক্যাপাসিটির সাথে এটা রিলেটেড, ঠিক আছে, কতটুকু ম্যাটেরিয়াল এটা মানে এটার ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সো এখন পরের ঝামেলার জিনিসে যাওয়ার আগে বলি যে মানে একটা নদী যখন চলাচল করে, নদীর একটা সাইজ থাকে, একটা ভেলোসিটি থাকে, একটা ফ্লোয়ের রেট থাকে, তাই না? তো এখন ওই নদীর যে ফ্লোয়ের রেটটা অথবা যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটির মধ্যে একটা ভলিউম অফ ওয়াটার সে অ্যাট এ টাইম ক্যারি করতে পারে। অ্যান্ড সেই ভলিউম অফ ওয়াটারের মধ্যে একটা সেট অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম হতে পারে। এটা মানে কাইন্ড অফ সামনে আসবো যে সলিউবল ইনসলিউবল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে পানিতে লবণ মিশানোর মতো। আমরা হচ্ছে ফার্স্টে সলিউবল জিনিসপাতি দিয়ে একদম স্যাচুরেট করে ফেলার পরে নিচে হচ্ছে আরও জমে থাকবে। সো ওই জমা সহ একদম ফুল ক্যাপাসিটি একটা নদী, যেটা হচ্ছে একদম ক্যারি করে নিয়ে যেতে পারবে সামনে যায়, মানে এর চেয়ে বেশি হলে নদী ব্লক হয়ে যাবে টাইপের। তো ওইটাকে আমরা ক্যাপাসিটি বলছি। আচ্ছা, এখন একটু তিনটা ঝামেলার বিষয় আসি। ঝামেলার বিষয় হচ্ছে এখানে বলা আছে যে ক্যাপাসিটি অফ আ রিভার ভ্যারিজ অ্যাপ্রক্সিমেটলি উইথ দ্য থার্ড পাওয়ার অফ ভেলোসিটি। এটা মানে হচ্ছে ক্যাপাসিটি ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটির টু দি পাওয়ার 3, থার্ড পাওয়ার। এটার কন্ডিশন হচ্ছে fair proportion of all grain size available। এটা মানে হচ্ছে আচ্ছা, মানে আসার পরে আগে আমি হচ্ছে বাকিগুলোতে যাই। বাকিগুলো হচ্ছে নেক্সটে আসছে যে ফর ফাইন পার্টিকেলের জন্য এই জিনিসটা কী হবে, ক্যাপাসিটি ডিপেন্ডস অন বা প্রপোর্শনাল টু ভেলোসিটির 3++। আচ্ছা, 3++ মানে থার্ড পাওয়ারের বেশি, 4 হতে পারে, 5 হতে পারে, হোয়াট এভার। আর এটা হচ্ছে ফাইন পার্টিকেলের জন্য। নেক্সটে ক্যাপাসিটি প্রপোর্শনাল টু ভেলোসিটি 3 - এটা হচ্ছে কোর্স পার্টিকেলের জন্য। কোর্স আর ফাইন তো এটা মানে বোঝাই যায়। ফার্স্ট অফ অল ফাইন পার্টিকেল সাইজ বড়, সাইজ ছোট, আর কোর্স পার্টিকেল সাইজ বড়। আচ্ছা, এখন হচ্ছে মেইন যে বিষয়টা আসি, যে ফেয়ার প্রপোর্শন অফ অল গ্রেইন সাইজেস অ্যাভেলেবল, মানে হচ্ছে মোটামুটি ছোট বড় সব রকম সাইজে অ্যাভেলেবল। এখন ক্যাপাসিটি অফ এ রিভার ইজ প্রপোর্শনাল টু থার্ড পাওয়ার অফ ভেলোসিটি। এটা মানে হচ্ছে, মানে এটা যদি ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিতে যাই, এটা এরকম হবে যে মানে ফর 1 মিটার কিউব রিভার আমার ভেলোসিটি হইতে হবে লাইক 1 মিটার কিউব আর সামথিং লাইক দ্যাট। কিন্তু আরেকটু মানে ডিটেইলডে গেলে স্যার যেভাবে বুঝাইছিল, বেসিক্যালি ফাইন পার্টিকেল যখন আমি ট্রান্সপোর্ট করতে যাই, আমি হচ্ছে এই জিনিসটাকে বেস ধরে যদি এক্সপ্লেন করি, ফাইন পার্টিকেলের ক্যাপাসিটিটা, ফাইন পার্টিকেলের সাইজ ছোট। সো সাইজ ছোট মানে হচ্ছে আরও অনেক বেশি ফাইন পার্টিকেল একসাথে ক্যারি করা যাবে। সো সেই দিক দিয়ে এটার সাইজ কম মিনস এটার ক্যাপাসিটি বেশি। সিমিলারলি কোর্স পার্টিকেলও সেম জিনিস, সাইজ বড়। তার মানে বড় সাইজ হলে এটার যতটুকু ক্যারি করতে পারবে টোটাল অ্যামাউন্টটা কমে যায়। সো ওই সাইজ বড়, সো ক্যাপাসিটি কম। সো সেই দিক দিয়ে আমার এই জিনিসটা ক্যাপাসিটিটা এরকম এক্সপোনেনশিয়ালি ভ্যারি করবে। যেমন একটা এক্সাম্পলে স্যার বলছিল যে ফাইন পার্টিকেলের জন্য ধরে নিলাম যে v⁴, আর কোর্স পার্টিকেলের জন্য v⁴, আর কোর্স পার্টিকেলের জন্য আসে v⁴। সো অবভিয়াসলি এটা খুবই মানে দেখেই বোঝা যাবে যে আমার ফাইন পার্টিকেল ইয়ে করলে মানে একটা সেট ভেলোসিটির জন্য আমার ফাইন পার্টিকেলের ক্যাপাসিটি অনেক বেশি হবে। লেটস সে ভেলোসিটি যদি আমি 20 ধরলাম, তাইলে 20⁴ হবে এটার ক্যাপাসিটি। আর যদি সিমিলারলি 20 ভেলোসিটির জন্য কোর্স পার্টিকেলের ইয়েটা হবে
10⁻²। একটু সহজ ভাষায় যদি বলি, ভেলোসিটির সাথে এই জিনিসটা ভ্যারি করে, আর ভেলোসিটির সাথে যেহেতু ভ্যারি করে, আমার অ্যাকচুয়ালি প্রপোর্শনালিটি জিনিসটাই চেঞ্জ হয়ে যায় কখন, যখন আমি কোর্স পার্টিকেল নিয়ে কাজ করি আর যখন ফাইন পার্টিকেল নিয়ে কাজ করি। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা, সো নেক্সটে আসি কম্পিটেন্স হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ পার্টিকেল আর রিভার ক্যান ক্যারি। সো এখানে আগেরটা ছিল সাইজ অফ আগেরটা ছিল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল, আর এটা হচ্ছে সাইজ অফ পার্টিকেল। সো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আগে বলতে ভুলে গেছি, ক্যাপাসিটি ইজ আ ফাংশন অফ ডিসচার্জ প্লাস ভেলোসিটি, আর কম্পিটেন্স ইজ অনলি আ ফাংশন অফ ভেলোসিটি। এটা যদি আমি এক্সপ্লেন করতে চাই, অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল এই জিনিসটা ডিপেন্ড করে, আমি ফুল রিভারের ডিসচার্জ বলতে আমি বোঝাচ্ছি একটা পার্টিকুলার টাইম, এটা কতটুকু ভলিউম অফ ওয়াটার ক্যারি করতে পারবে একটা পার্টিকুলার প্লেস বা একটা পার্টিকুলার ডিস্টেন্স। সো ডিসচার্জের সাথে কেন এটা ভ্যারি করে বা ডিসচার্জের কেন ফাংশন, এটা যদি বোঝাতে চাই, একটা বড় জায়গায় ডিসচার্জ কনস্ট্যান্ট বলতে মানে একটা বড় জায়গার সাথে একটা বড় ডিসচার্জে আমার অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালও বেশি থাকবে। সিমিলারলি একটা ছোট ভলিউম যদি হয়, মানে একটা নদীর একটা জায়গায় যদি ভলিউমটা কম হয়, তার মানে এটা অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালও কমে যাবে। অ্যান্ড সিমিলারলি যেটা বললাম ভেলোসিটিতে ফাইন পার্টিকেল, কোর্স পার্টিকেল, এটা একটা বিষয় থেকেই যায়। তো নেক্সটে আসি কম্পিটেন্সে, যেটা বলতেছিলাম, কম্পিটেন্স ইজ আ ফাংশন অফ ভেলোসিটি অনলি, কারণ আর ডায়ামিটার অফ পার্টিকেল, ঠিক আছে, মানে একটা নদী যখন ভেলোসিটি বেশি থাকে কম থাকে, তখন এটা ডায়ামিটারও এভাবে ভ্যারি করে। এখন এখানে আমার নিজের একটু কনফিউশন আছে, কারণ স্যার এখানে যেভাবে এক্সপ্লেন করছিল সেটা হচ্ছে ডায়ামিটারটা এইভাবে ভ্যারি করে যে আমি যখন একটা জিনিস একটা নদীর মধ্যে দিয়ে ফ্লো করে নিয়ে যাব, পার্টিকেলটা হচ্ছে নিজেই ইরোড হতে থাকবে। কীভাবে বোঝাই যে, মানে একটা জিনিস ফ্লো যখন করতে থাকবে তখন হচ্ছে পার্টিকেলটা ধাক্কা লাগবে, পার্টিকেলটা অ্যাকচুয়ালি মানে সামনে দেখবো সল্টেশন আছে, তারপর হচ্ছে মানে ঘষা রোলিং আছে, ইভেনচুয়ালি রাউন্ড হয়ে যায়। বাট যখন আমি মানে কম্পিটেন্সের জন্য ম্যাক্সিমাম সাইজ অফ পার্টিকেল রিভার ক্যান ক্যারি, সেটার জন্য স্যার বলছিল যে এই জিনিসটার ডায়ামিটারটা ছোট হইলে, ভেলোসিটি বেশি হইলে কী হবে, মানে ঘর্ষণটা বেশি হবে অবভিয়াসলি, সো ডায়ামিটারটা ছোট হয়ে যাবে। কিন্তু এখানে মানে পিডিএফে যেটা লেখা আছে, বেসিক্যালি ডায়ামিটার ইজ প্রপোর্শনাল টু v²। তো এটা হচ্ছে পুরো উল্টা। তো আমার মানে পারসেপশনে যেটা বুঝি যে ডায়ামিটার অফ পার্টিকেল রিভার ক্যান মুভ অ্যাপ্রক্সিমেটলি ভ্যারিজ উইথ দ্য স্কোয়ার অফ স্ট্রিম ভেলোসিটি। এই জিনিসটা এরকম যে ডায়ামিটারটা যত বড় হবে, ডায়ামিটারটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ভেলোসিটির উপর। সো আমি যখন বেশি ভেলোসিটি দিয়ে রিভারটা যাবে, তখন হচ্ছে আমার কি হবে, ভাঙনটা বেশি হবে। ভাঙনটা বেশি হলে তার মানে হচ্ছে আমার বড় সাইজের পার্টিকেলও যাবে। সো মানে জিনিস এরকম যে আমি বেশি ভেলোসিটি দিয়ে বড় সাইজের পার্টিকেল ভেঙে নিয়ে চলে যাব, কিন্তু আবার কম ভেলোসিটি হলে আমার মানে পার্টিকেলগুলো ছোট থাকবে, তার মানে হচ্ছে আমার ডায়ামিটার অফ পার্টিকেল উইল অলসো বি স্মলার। এটা হচ্ছে আমার পারসেপশন, আমি মানে এক্স্যাক্টলি কারেক্ট কিনা আমি জানি না। নেক্সটে আসি ক্লাসিফিকেশন অফ লোড, এটা খুব ইজি। ফার্স্টে আসি ডিজলভ লোড হচ্ছে যেগুলো ডিজলভ থাকে, মানে পানির মধ্যে লবণ টাইপের, সলিউবল ম্যাটেরিয়ালস আর ক্যারিড ইন সলিউশন ফর্ম। এখন যে তিনটা জিনিস হচ্ছে অবভিয়াসলি, মানে আমরা যদি এই দুইটা জিনিস তো লেখা ইজি। ডিজলভ লোড ডিপেন্ডস অন তিনটা জিনিস, একটা হচ্ছে ক্লাইমেট, 2 নম্বর হচ্ছে সিজন, 3 নম্বর হচ্ছে জিওলজিক্যাল সেটিং। এই জিনিসটা এক্সপ্লেন করা খুব ইজি। ক্লাইমেট বলতে কি, ট্রপিক্যাল রিজিয়নে যতটুকু ডিজলভ হইতে পারে, কারণ ট্রপিক্যাল রিজিয়নে যতটুকু ডিজলভ হবে, একটা ড্রাই রিজিয়নে অবভিয়াসলি ডিজলভ হওয়ার মানে জিনিসটা সেম হবে না। সিমিলারলি সিজন যদি বলি, রেইনি সিজনে যখন হচ্ছে অনেক বেশি মানে সিল্ট ফ্লো হয়, ওই সিজনে যতটুকু ডিজলভ হইতে পারবে, মানে এমনিতে সিল্ট ফ্লো হইলে যে জিনিসটা হয় যে
সিল্ক ফ্লো হইলে পানির ক্যাপাসিটি অলরেডি কাইন্ড অফ ফুল থাকে, মানে ওরা হচ্ছে অলরেডি সিল্ক ফ্লো করতেছে। সো আরও অন্য কিছু ফ্লো করাটাও হচ্ছে ওর জন্য মানে ভ্যারি করবে সিজন টু সিজন। যেমন ড্রাই সিজনে যতটুকু ফ্লো ডিজলভ করাইতে পারবে, ওয়েট সিজনে মানে জিনিসটা ভ্যারি করবে। নেক্সট জিওলজিক্যাল সেটিং যদি বলি, জিওলজিক্যাল সেটিংয়ে আমাদের জিওগ্রাফিক সেটিংটা এভাবে যদি এক্সপ্লেন করি, আমার একটা নদী যখন পাহাড়ের চূড়া থেকে আসে, ঠিক আছে, তখন ওর জন্য মিনারেল অ্যাবজর্ব করা, ট্রান্সপোর্ট করা খুব ইজি হয়ে যায়। কিন্তু আবার জিনিসটা যদি একদম ফ্ল্যাট ল্যান্ড হয়, ফ্ল্যাট ল্যান্ড হইলে ও যে সেডিমেন্ট বলতে ও যে সিল্ট, লোম, স্যান্ড এগুলো অ্যাকচুয়ালি ক্যারি করতে পারবে। ওর কিন্তু মিনারেল ক্যারি করার মানে মিনারেল ডিজলভ করা এগুলা ইত্যাদি ইত্যাদি এগুলা মানে জিওলজিক্যাল সেটিংয়ের উপর ডিপেন্ড করতেছে যে কোন জায়গায় কী আছে। কোথাও যদি মানে এগুলো নাই থাকে, শুধু সিল্ট আছে, লোম আছে, ওগুলো তো আর ডিজলভ হয় না, ওগুলো হয় সাসপেন্ডেড, যেটা সামনে আসবো। সো ওই জিনিসগুলো তো আর ডিজলভ হয় না নর্মালি, আনলেস সিল্ট হচ্ছে বেশি ছোটো, সো এটা ডিজলভ হয়ে যায়। তো ওই রকম হইলে তখন হচ্ছে আমার জিওলজিক্যাল সেটিংয়ের উপর ডিপেন্ড করে ভ্যারি করে। এটা আসলে আসার কথাও না মানে পরীক্ষায়। নেক্সট আছে সাসপেন্ডেড লোড। এটা এগেন খুবই ইজি, সাসপেনশন হিসাবে ক্যারি হয়, মানে হচ্ছে পানির মধ্যে থাকে বা ডিজলভ হয় না। এখন সাসপেনশনে থাকার জন্য এটাও দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক নাম্বার হচ্ছে ইন্টেন্সিটি অফ টার্বুলেন্স ইন্টেন্সিটি। নেক্সটে হচ্ছে 2 নাম্বার হচ্ছে টার্মিনাল ভেলোসিটি অফ ইচ পার্টিকেল। আচ্ছা, এখন টার্বুলেন্সটা কি? টার্বুলেন্স বলতে তো টার্বুলেন্সের বাংলা হচ্ছে ক্ষিপ্রতা। এখন একটা নদী যত বেশি ক্ষিপ্র হবে, মানে সে হচ্ছে নিচে থেকে তার সিল্ট, লোম, স্যান্ড যেগুলো সাসপেনশন হিসাবে যাবে, যেটাই যাক না কেন, ওইটা হচ্ছে ও আরও বেশি করে তুলে নিয়ে যাইতে পারবে কম্পেয়ার টু যখন একটা নদী কম ক্ষিপ্র হবে। এই জন্য ইন্টেন্সিটি অফ টার্বুলেন্স অফ ওয়াটার। নেক্সট টার্মিনাল ভেলোসিটি অফ ইচ ইন্ডিভিজুয়াল পার্টিকেল। এখন টার্মিনাল ভেলোসিটি এই ব্যাপারটা যদি বলি, টার্মিনাল ভেলোসিটি একে হচ্ছে মানে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনি পার্টিকেল, এক কথায়। এখন ম্যাক্সিমাম ভেলোসিটিটা কখন আসবে? যখন হচ্ছে একটা পার্টিকেলের নিচের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে, আর বুয়ান্সির জন্য, বুয়ান্সির বাংলাটা জানি না, বুয়ান্সির জন্য এটার একটা উপরের দিকে থাকবে, মানে পানি উপরের দিকে প্রেশার দিতেছে। এখন এই দুইটা যখন ব্যালেন্স হয়ে যাবে আর রিভারের একটা ফ্লো থাকবে, দুইটা ব্যালেন্স হওয়ার পর রিভারের ফ্লোটা যেই টাইমে ম্যাক্সিমাম হবে, ওইটা হচ্ছে এই পার্টিকেলের টার্মিনাল ভেলোসিটি। মানে এটা যদি আমি অন্যভাবে বুঝাই, সেটা হচ্ছে মানে রিভারের বাদ দিয়ে একটা মানুষকে উপর থেকে ফেলাই দিলে তার সবচেয়ে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কখন আসবে? একদম নিচে হিট করার সময়। এটা মানে অত ভালো এক্সাম্পল না, বাট এই জিনিসটারও একটা ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। এই টার্মিনাল ভেলোসিটিটা যত বেশি হওয়া পসিবল হবে, সেটার উপর ডিপেন্ড করবে একটা রিভার কত বেশি সাসপেনশন হইতে পারবে। কেন এরকম হবে? কারণ মানে এই দুইটা যখন আমার ইকুয়াল হয়ে যাবে, এটার একমাত্র এটাই থাকবে, উইচ মিনস সাসপেনশনের জন্য শুধু এই ভেলোসিটিটাই ডিপেন্ড করতেছে অ্যাট দ্যাট টাইম। সো ওই টার্মিনাল ভেলোসিটি মানে অফ ইচ পার্টিকেল যত বেশি হবে, তত বেশি সাসপেন্ডেড লোড হইতে পারবে, কারণ এটা চলে যেতেছে সামনে। কারণ এর জায়গায় হচ্ছে আমি আরেকটা সাসপেনশন পিছে থেকে নিয়ে আসতে পারবো, মানে এখান থেকে নিয়ে আসতে পারবো। কিন্তু আনলেস এটা টার্মিনাল ভেলোসিটি, এটা টার্মিনাল ভেলোসিটি যদি কম হয়, তাহলে আমি এইখানে এর স্থানে আমি আরেকটা জিনিস নিয়ে আসতে পারতেছি না। এটা হলো আমার পারসেপশন। আচ্ছা, যাই হোক, তো নেক্সটে আসি বেড লোড। বেড লোড জিনিসটা একটু ইন্টারেস্টিং। বেড লোড বলতে হচ্ছে আমি মানে এতক্ষণে যে জিনিসটা বললাম, দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে এটা ধরলাম রিভার বেড, এটা হচ্ছে রিভার। তো একটা তো সলিউশন হিসাবে গেলে আমি তো দেখতে পাবো না, আরেকটা হচ্ছে সাসপেনশন হিসাবে, মানে এই যে এরকম পানির মধ্যে দিয়ে যাইতেছে।
লাস্টলি বেড লোড, মানে রিভার বেডের এই অংশেও ফ্লো হবে, অ্যান্ড ফ্লোটা 3 রকমের হবে। কীরকম 3 রকমের ওটা এখানে বলতেছে। বেড লোড মুভমেন্টটা 3 রকম হয়, একটা হচ্ছে সল্টেশন, একটা হচ্ছে রোলিং, একটা হচ্ছে স্লাইডিং। 3টা বিষয় খুবই ইজি। সল্টেশন কখন হয়? সল্টেশন মানে হচ্ছে একটা পার্টিকেল যখন ধাক্কা দিব ওইখানে ভেলোসিটি করবে, মানে ও হচ্ছে উঠে যাবে আর কি পানির মধ্যে। তারপর হচ্ছে মানে একটা পার্টিকুলার ভেলোসিটিতে তো ধাক্কা দিতে হবে, তাই না? সো মানে ভেলোসিটি এই জিনিসটা নর্মালি পানির বেডের মধ্যেই থাকবে, কিন্তু ভেলোসিটি যখন অনেক বেশি হয়ে যাবে অ্যাট ওয়ান পয়েন্ট এটা পানির মধ্যে চলে যাবে। তারপর আবার যখন ভেলোসিটি কমে যাবে পানির, তখন এই জিনিসটা আবার মাটিতে নেমে আসবে। সো এই জিনিসটাকে আমি বলবো সল্টেশন। নেক্সটে আসি রোলিং মানে রোলিংয়ের 2টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যদি পার্টিকেলটা আগে থেকেই রাউন্ড হয়। এখন রাউন্ড হইলে সুবিধাটা কি? রাউন্ড হইলে রোলিংয়ের সুবিধা আছে, এটা আসলে মানে না বোঝার কিছু নেই। কিন্তু আরেকটা বিষয় আছে যে যদি রাউন্ড নাও হয়, রোলিং হওয়ার সাথে সাথে এই জিনিসটা অ্যাট ওয়ান পয়েন্ট এটা রাউন্ড হয়েই যাবে। মানে এরকম এটা যদি রোল করাইতে থাকে এই এন্ডগুলা ইরোড হইতে হইতে অ্যাট ওয়ান পয়েন্ট এটা রাউন্ড হয়েই যাবে। সো এখানে পিডিএফে একটা জিনিস বলা আছে যে দে মে বি পুশড অ্যালং দ্য স্ট্রিম বেড অ্যান্ড ডিপেন্ডিং আপন দেয়ার শেপ দে মুভ ফরওয়ার্ড আইদার বাই রোলিং অর বাই স্লাইডিং। আচ্ছা, সো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেপের উপর ডিপেন্ড করে এই 2টা স্লাইড হবে অথবা রোল হবে। সো রাউন্ড হইলে যে সুবিধাটা হয় ওর রোলিংয়ের সুবিধা হবে। অ্যান্ড মানে এরকম ইরেগুলার হলে যে রোলিং পসিবল না এটা না, রোলিং পসিবল হবে, বাট জিনিসটা খুব ইরাটিক, তো এই জন্য এটার জন্য স্লাইডিংটা বেশি প্রেফারেবল হবে, মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে এটা স্লাইড করবে। সো শেপের বিষয়টা গেলাম। সো এটাই বেড লোড মুভমেন্ট এই 3 রকমের হয়। নেক্সট আসে চ্যানেল চেঞ্জেস ইন ফ্লাড। এই ফিগারটা একটু বোঝা কঠিন, অ্যান্ড আমার মনে হয় এই ফিগারটাই দিয়ে দিবে পরীক্ষায়। তো ফার্স্টে স্টেজ বোঝা লাগবে। স্টেজ জিনিসটা কি? স্টেজ হচ্ছে যেটা ডেফিনেশন লেখা হয়েছিল মিন সি লেভেল টু সারফেস ডিস্টেন্স। এখন মিন সি লেভেল টু সারফেস ডিস্টেন্স মানে কি? সি লেভেল তো মিন সি লেভেল, আমি একদম নিচের পয়েন্টটাকে ধরি, সারফেস হচ্ছে এটা। সো এই ডিস্টেন্সটাকে স্টেজ বলতেছে। খুবই ইজি একটা ডেফিনেশন। এখন সমস্যাটা হচ্ছে এই গ্রাফটা এক্সপ্লেন করতে দিবে। এখন গ্রাফে আমার যে জিনিসটা বুঝাইছে যে স্টেজ ভার্সেস ডিসচার্জ। ডিসচার্জ জিনিসটা কি? ডিসচার্জ একটু আগে বলছিলাম যে ডিসচার্জ ইজ কিউ, উইচ মিনস মানে ফ্লো পার সেকেন্ড, ভলিউম পার সেকেন্ড ফ্লো, মানে কাইন্ড অফ আমি ফ্লো হিসাবেও বলতে পারি। কিউ হচ্ছে ভলিউম ইন মিটার কিউব পার টাইম সেকেন্ড, মানে পার সেকেন্ডে কতটুকু একটা নদী কত ভলিউম ক্যারি করতে পারে, এটাকে আমি ডিসচার্জ বলতেছি। সো এখন এই ফিগারটা হচ্ছে স্টেজ ডিসচার্জ বিহেভিয়ার ইন আনস্টেডি ফ্লো কন্ডিশন। আনস্টেডি ব্যাপারটা যেখান থেকে আসতেছে যে এই জিনিসটার 2টা স্টেজ আছে, একটা হচ্ছে রাইজিং স্টেজ, একটা ফলিং স্টেজ। ফ্লোটা এখানে কোথাও স্টেডি ফ্লো না, মানে এটা হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল থেকেই দিছে। স্টেডি ফ্লো হলে যে জিনিসটা হইতো এটা রাইজিং স্টেজ আর ফলিং স্টেজের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আচ্ছা, এখন যে জিনিসটা আসি এখন ফার্স্টে যে জিনিসটা শুরু, এখানে স্যার বলছিল এই জায়গা থেকে আমার বর্ষাকাল শুরু হবে। তো বর্ষাকাল যখন শুরু হবে, রাইজিং স্টেজ মানে হচ্ছে বর্ষাকাল শুরুর সময় আমার পানি বাড়তে থাকবে। নর্মালি পানি বাড়লে আমার ডিসচার্জ বাড়তে থাকবে, ডিসচার্জ বাড়তে বাড়তে আমার স্টেজ বাড়বে। এখন ডিসচার্জ ফার্স্টে বাড়বে নাকি স্টেজ ফার্স্টে বাড়বে? সবসময় হচ্ছে ডিসচার্জ ফার্স্টে বাড়বে, এরপর হচ্ছে স্টেজ বাড়বে। আমি যদি সহজ ভাষায় বলি, প্রথমে পানি প্রবাহটা বাড়বে, এরপর পানির লেভেল বাড়বে। মানে বন্যার সময় যেটা দেখি না যে ফার্স্টে প্রবাহ বাড়তে থাকে, মানে প্রবাহ অনেক হয়ে যাওয়ার পর দেখা যায় যে এক সময় যখন প্রবাহ বাড়তে বাড়তে আমার পানির লেভেলটা আরও উপরে উঠে যায়। তো এখন ফার্স্টে যখন বর্ষাকাল শুরু হবে, প্রথমে ডিসচার্জ অনেক বাড়বে, কিন্তু পানির লেভেলটা অত বাড়বে না। কিন্তু আস্তে আস্তে রাইজিং স্টেজ হইতে হইতে এখানে 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, একটা হচ্ছে কিউ ম্যাক্স, আরেকটা হচ্ছে এইচ ম্যাক্স।
এখন একটা ইন্টারেস্টিং তো একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে আমার ফার্স্টে ফ্লো বাড়তে থাকবে, পানির ফ্লো বাড়তে 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 একসময় আমি কিউম্যাক্সে যাব। কিউম্যাক্সে যাওয়ার সাথে সাথে আমার মানে পানির ফ্লো বাড়া মানে কি, মানে আমি ভলিউম পার সেকেন্ড, তাই না? সো পানি অনেক ফ্লো হচ্ছে তখন, কিন্তু পানি এক জায়গায় থিতু থাকতেছে না। মানে পানির ফ্লোটা এরকম যে পানির ফ্লো যদি বেশি হইতে থাকে, আমার মানে স্টেজ মানে পানির লেভেলটা কিন্তু অত বেশি বাড়বে না, যত না আমার মানে পানির ফ্লো যদি কমে যায় একটা জায়গায়, কিন্তু পিছন থেকে আরও পানি আসতে থাকে, তখন যে জিনিসটা হবে তখন পানির লেভেলটা বেড়ে যাবে। এখন এই জিনিসটা ফার্স্টে দেখা যাচ্ছে যে ফ্লো অনেক বেড়ে যেতেছে। ফ্লো বাড়তে বাড়তে একসময় ফ্লো যখন কমা শুরু করে, তখন হচ্ছে মানে এই জায়গায় পানির লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। ফ্লো যখন কমা শুরু করবে তখন এই জায়গার পানি তো এখানে আসে, প্লাস সাথে আবার পিছন থেকে আরও পানি আসছে। সো আস্তে আস্তে এটার লেভেলটা আরও বেড়ে যাবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় পিডিএফে বলা আছে, সেটা হচ্ছে বেডের বিষয়টা। মানে আমি এখনও বেডের বিষয়টা আনি নাই, বাট রিভার বেডে প্রথম দিকে যখন রাইজিং স্টেজ হবে, একটু আগে আমরা দেখছিলাম যে রাইজিং স্টেজেই রিভার বেডটা তখনও ক্ষয় হইতে থাকবে। সো তার মানে হচ্ছে ফার্স্টের দিকে রিভার বেডে ক্ষয় হইতে 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 মানে রিভার বেড ক্ষয় হওয়া মানে কি, মানে আমার সারফেসের সাথে মিন সি লেভেলের স্টিল একটা মানে এই জিনিসটা নিচে নামতেছে, মানে সারফেস লেভেলটা সি লেভেলটা অত বেশি বাড়বে না, বাট ইভেনচুয়ালি যখন ক্ষয়টা কমে যাবে, মানে হচ্ছে আমার কিউম্যাক্সটা কমা শুরু করবে, তখন যা দেখা যাবে যে এই ইরোশন কমে গেছে, বাট পানি আরও আসতেছে, পানি আসার সাথে সাথে আমার পানির লেভেলটা বাড়তেছে। এটা হচ্ছে এক্সপ্লানেশন। সো এখন এটা হচ্ছে পিডিএফ থেকে বললাম। সো এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লোয়েস্ট এলিভেশন অফ বেড লেভেল। এটা হচ্ছে বেড লেভেল, এটা হচ্ছে পানি। বেড লেভেলের লোয়েস্ট এলিভেশনের সময় দেখা যাবে আমার হাইয়েস্ট স্টেজ থাকবে, স্টেজ হচ্ছে এই পুরোটা। তো এই কারণেই আমার দেখা যায় যে প্রথমে আমার হাইয়েস্ট ডিসচার্জ আসে, দেন যখন ডিসচার্জ কমা শুরু করে তখন আমার হাইয়েস্ট স্টেজ আসে। আচ্ছা, হাইয়েস্ট স্টেজ আসার পর ন্যাচারালি মানে আমার ডিসচার্জ যেহেতু কমে যাইতেছে, আমার স্টেজও আস্তে আস্তে ইভেনচুয়ালি কমে যাবে, মানে বন্যার পানি উঠা নামার মতো। তো আরেকটা জিনিস যেটা স্যার দেখাইছিল এটা পড়ানোর সময়, এটা হচ্ছে একটা রিভারের ক্রস সেকশন। এখন কাহিনী হচ্ছে ফার্স্টে আমার এই ফিগারটা বোঝার জন্য বোঝা লাগবে, আমি আগে যে ফিগারটা দেখছিলাম আর এই ফিগারটা দেখছিলাম এটা সেম ফিগার। এখানে জাস্ট একটা রিভারের ক্রস সেকশন দিয়ে বোঝাইছে। এখন কাহিনী হচ্ছে এখানে আমার বেডের জিনিসটা আনছে, আমার আগেরটাতে বেডের জিনিস ছিল না, বাট এটাতে বেডের জিনিস আছে, মানে বেডের পার্সপেক্টিভটা। সো সেপ্টেম্বর 9-এ আমি দেখি, সেপ্টেম্বর 9-এ আমার মাত্র ফ্লো হওয়া শুরু করছে। সো এখন যে জিনিসটা হয়, বেডটা রিওয়ার্ক হয়। রিওয়ার্ক পিডিএফে ভালো মতন দেওয়া আছে যে রিওয়ার্ক হচ্ছে আমার বেডটা চেঞ্জ হবে, এটার মধ্যে সেডিমেন্ট অ্যাড হবে, আবার ওটা আবার ইরোশন হয়ে বের হয়ে যাবে, ওটা পড়ে নিলেই বুঝবি। এখন প্রথমে যে জিনিসটা হয় সেপ্টেম্বর 9 থেকে সেপ্টেম্বর 15-তে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ফার্স্টে কিন্তু এটা হচ্ছে আমার বেড লেভেল, ফার্স্টে কিন্তু বেড লেভেলটা একটু বাড়ে। কেন বাড়ে? কারণ প্রথম দিকে যখন পানিটা নিয়ে আসে, ফ্লোটা নিয়ে আসে, তখন ওটার সাথে কিছু সেডিমেন্টও আসে, তার মানে পানিও বাড়তেছে, তার সাথে আমার নিচের সেডিমেন্টটা জমা হয়, আমার বেসিন লেভেল বা বেড লেভেলটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সটে যে জিনিসটা হয়, ফ্লো তো বেড়ে গেল, মানে কিউ বেড়ে গেল, কিউ বাড়ার সাথে আমার ইরোশনও বাড়বে। ইরেশন হচ্ছে এটা সাইড দিয়ে না, মানে সাইড দিয়ে ওরা সেমই রাখছে কাইন্ড অফ, কিন্তু নিচের দিকের ইরোশনটা অনেক বাড়বে, মানে হচ্ছে বেড লেভেলটা এখান থেকে এখানে চলে গেছে। এখন ইন্টারেস্টিং কথাটা হচ্ছে এই জায়গায় আমার আবার যেহেতু বেড লেভেল অনেক বেশি হয়ে গেছে, দেখা যাবে যে আমার এই জায়গায় একটা কিউম্যাক্স থাকবে। আমরা যেটা বলছিলাম কিউম্যাক্স আসবে ফার্স্টে, এরপর আসবে এইচ ম্যাক্স। সো কিউম্যাক্স কখন আসবে? যখন আমার ফ্লো মানে ভলিউম পার সেকেন্ড যে জিনিসটা আছে, ফ্লো সবচেয়ে বেশি হয়ে যাবে। সো এখন ফ্লো কখন সবচেয়ে বেশি হবে? যখন এটার ভলিউম সবচেয়ে বেশি হবে, তখন এটার ফ্লো সবচেয়ে বেশি হওয়ার কথা না। সো দেখা যাচ্ছে সেপ্টেম্বর 15 থেকে অক্টোবর 4-এর মধ্যে আমার বেডটা স্কাওয়ার হয়েছে, এটাকে স্কাওয়ার বলে, বেড স্কাওয়ার হয়েছে অনেক বেশি,
তার সাথে পানির পরিমাণও অনেক বাড়ছে, মানে বর্ষাকাল পানির পরিমাণ বাড়তে বাড়তে ওয়াটার লেভেলটা এদিকেও রাইজ হয়েছে। সো দুই দিক দিয়েই রাইজ হয়েছে। এখন এখানে কিউম্যাক্স যে দেখাইছে ফলিং স্টেজে যখন ঢুকে মাঝখানে একটা ফিগার আছে, এটা হলো স্যার ক্লাসে বলছিল, এটা আঁকার দরকার নেই, বাট মাঝখানে একটা ফিগারে এই জিনিসটা পানির লেভেলটা এদিকে শুধু বাড়ে, কিন্তু যেহেতু আমার ফ্লোটা কমে গেছে, মানে কিউম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, ফলিং স্টেজে ঢোকার সাথে সাথে কিউম্যাক্সটা কমে যায়, মানে ফ্লোটা কমে যায়। কিন্তু ফ্লো কমলেও আমার তার মানে হচ্ছে এখানে রিভার এরোড হবে না নিচে, কিন্তু আমার পানি কিন্তু আসবে, ফ্লো কমছে কিন্তু পানি স্টিল আসতে থাকবে, মানে এই জিনিসটা আরও বাড়বে। বাড়ার পর যে জিনিসটা হয়, একটা জিনিস হচ্ছে তাহমিদ স্যারের ক্লাসেও পড়াইছে, স্যারও পড়াইছিল, এটা এখন বলি। কোর্স ম্যাটেরিয়াল এটা হচ্ছে পরে উঠে, মানে পানির ফ্লো হলে ফার্স্টে ফাইন ম্যাটেরিয়াল উঠে, এরপর কোর্স ম্যাটেরিয়াল ওঠে, মানে এই জিনিসটা হচ্ছে আগে পরে পিক আপ হয়। এটা ধরলাম ফাইন, এটা হচ্ছে কোর্স, ফাইনটা আগে পিক আপ হয়, এরপর কোর্সটা আগে পরে পিক আপ হয়। এখন কোর্স ম্যাটেরিয়ালটা দেখা যায় যে আবার উল্টা আগে ডিপোজিট হয়, আর ফাইন ম্যাটেরিয়ালটা পরে ডিপোজিট হয়। এখন এই জন্য যে জিনিসটা দেখা যায় আমার এই ক্ষেত্রে, এখান থেকে কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, বেড ফিল্ড যখন ফ্লোটা কমে যায় তার মানে ভেলোসিটিও কমে গেছে, ভেলোসিটি কমলে আমার কোর্স ম্যাটেরিয়ালগুলো এখানে ডিপোজিট হওয়া শুরু করে, তার মানে বেডটা একটু ফিল হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আমার যখন ফ্লো কমবে প্রথম দিকে তো মানে বেডের কারণে একটু পানি বেড়ে যাবে, কারণ ইরোশন হওয়া আছে, কিন্তু আস্তে আস্তে যখন বেডটাও কমে যাবে, মানে এইদিকে হয়তো আমি ডিপোজিশন হচ্ছে, আবার এদিকে ডিপোজিশন হচ্ছে, আবার পানির লেভেল অবভিয়াসলি কমে যাবে, কারণ ফ্লো কম আমার, তখন বর্ষাকাল শেষ হয়ে গেছে অক্টোবর 26। তো তখন দেখা যাবে যে আমার এই ইয়েটাও কমে গেছে, ইয়ে বলতে আমার ওয়াটার লেভেল বা স্টেজটাও কমে গেছে। সো এটা হচ্ছে এই দুইটা জিনিসের এক্সপ্লেনেশন। আমার মনে হয় এই জিনিসটা মানে 100% আসবে, বাট দেখা যাক। যেটা বলতেছিলাম সেটাই এখানে আবার স্যার বলছে যে when the flood crest has passed after the decline in discharge, capacity of the stream transport load also declines. মানে হচ্ছে ডিসচার্জ কমে গেছে, তখন হচ্ছে ট্রান্সপোর্ট লোডও কমে যায়, তার মানে হচ্ছে পার্টিকেলস অফ যেগুলো পার্টিকেল মোশনে ছিল ফার্স্টে কোর্সগুলা ফার্স্টে রেস্টে যাবে, ফার্স্ট দ্য লার্জেস্ট বোল্ডার্স অ্যান্ড কবলস্টোনস উইথ সিজ স্টপ রোলিং, দেন পেবলস অ্যান্ড গ্রেভেলস, দেন স্যান্ড, মানে হচ্ছে সবচেয়ে ভারীটা, দেন সবচেয়ে তার চেয়ে হালকাটা, দেন তার চেয়ে একদম বেশি হালকাটা। সো এখন দেখা যায় যে বর্ষাকালে আমাদের পানি কাইন্ড অফ, মানে বর্ষাকাল শেষে যখন দেখা যায় যে পানি কম, তখন অনেক সময় পানি একদম ক্লিয়ার হয়ে যায়, যে ওয়াটার মে বিকাম কোয়াইট ক্লিয়ার উইথ অনলি ফিউ গ্রেইনস অফ স্যান্ড রোলিং অ্যালং বেড ওয়ের দ্য কারেন্ট ইজ স্টিল ফাস্ট, মানে একদম মরে না গেলে হালকা, মানে অল্প কারেন্টে দেখা যায় যে নদী অনেক পরিষ্কার দেখা যায় কম্পেয়ার টু যখন মানে অনেক বেশি কারেন্ট থাকে, অনেক বেশি ফ্লো হয়। সো ওইটা গেল, এটাই হচ্ছে স্যার বলছে। নেক্সটে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অ্যান্ড গ্রেডেড স্ট্রিম। আচ্ছা, ফার্স্টেই বলে দিছে যে দিস ইজ অ্যান আইডিয়ালাইজ কনসেপ্ট, ঠিক আছে, যে খুব বেশি আইডিয়ালাইজ করে এই জিনিসটা বলছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন যে জিনিসটা বলে সাপ্লাই অফ লোড যেটা ড্রেনেজ বেসিন থেকে আসবে সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ক্যাপাসিটি অফ দ্য স্ট্রিম। মানে সোজা কথায় আমরা হচ্ছে ওই এনার্জি কনজারভেশন ল যেরকম পড়ছি, এটা হচ্ছে সিমিলার একটা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম দিছে ওরা, যে যতটুকু সাপ্লাই অফ লোড আসবে একটা রিভারে বা একটা স্ট্রিমে যেখান থেকে এটা অরিজিনেট হইতেছে, এটা এক্স্যাক্টলি ম্যাচ করবে ওটার ক্যাপাসিটিকে, মানে ওটা যতটুকু লোড ক্যারি করতে পারবে অতটুকুই লোড আসবে, এর চেয়ে বেশি লোড আসবে না। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট স্ট্রিমের ক্ষেত্রে, অ্যান্ড এরকম স্ট্রিমকে আমরা বলবো গ্রেডেড স্ট্রিম। আচ্ছা, অ্যান্ড এখানে একটা বিশাল বড় ডেফিনিশন দেওয়া আছে, ডেফিনিশন পড়তে গেলে দাঁত ভেঙে যায়, বাট জিনিসটা একটু এক্সপ্লেন করি। স্লোপ ইজ ডেলিবারেটলি অ্যাডজাস্টেড ওভার আ পিরিয়ড অফ ইয়ার্স টু প্রোভাইড অ্যালং উইথ অ্যাভেলেবল ডিসচার্জ অ্যান্ড প্রিভেলিং চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স। সো স্যার যেটা বলছে যে এটা ইকুইলিব্রিয়ামে যেভাবে থাকবে, স্লোপের জিনিসটা নিয়ে আসছে এখানে। সো স্লোপটা কীরকম হয়, যে ফার্স্টে আমার স্লোপটা এরকম থাকে, ফার্স্টে স্লোপটা এরকম থাকে, তো
আস্তে আস্তে যখন ডিপোজিট হওয়া শুরু করে তখন মানে সামনে যেটা জিনিসটা হয় যে স্কাওয়ার হইতে থাকে, একটা স্লোপ চলে আসে। এই জিনিসটাও মানে আগে হলো স্যার বলছিল যে আস্তে আস্তে একটা স্লোপ চলে আসে। ওই লঙ্গিটিউডিনাল ইয়েতেও দেখবো, লঙ্গিটিউডিনাল স্ট্রিমের ক্ষেত্রে তখন দেখবো যে যখন একটা রিভার ফ্লো হইতে থাকে তখন এই সামনের দিকে ও স্কাওয়ার করতে থাকে, স্কাওয়ার করতে করতে একটা স্লোপে নিয়ে আসে এটাকে। এখন যেটাকে বলছে স্লোপ ইজ ডেলিবারেটলি অ্যাডজাস্টেড ওভার আ পিরিয়ড অফ টাইম। কেন অ্যাডজাস্ট করা হয়? মানে ডিসচার্জ আর চ্যানেলের একটা সামঞ্জস্য রাখার জন্য। ডিসচার্জের চ্যানেলের সামঞ্জস্য কীভাবে আসবে? সো ফার্স্টে যখন ডিসচার্জ বেশি থাকবে, কিউটা বেশি থাকবে, কিউ বেশি থাকলে আমার কি হয়, আমার নিচ দিয়ে ইরোশন বেশি হয়, মানে ও হচ্ছে ভারী পার্টিকেলগুলোকেও তুলে নিয়ে যাবে। সো তখন আমার এই জায়গায় হচ্ছে স্কাওয়ারটা হয়, যে এই স্কাওয়ারটা। বাট যখন হচ্ছে আবার মানে ইয়ে আসে, ইয়ে বলতে কি, কিউ কমে যায়, ফ্লো কমে যায়। ফ্লো কমলে হচ্ছে ভারী পার্টিকেলগুলোকে ও আস্তে আস্তে ইয়ে করা শুরু করে, ডিপোজিট করা শুরু করে। সো ভারী পার্টিকেলগুলো যখন ডিপোজিট করতে শুরু করে, এটার স্লোপ কিন্তু ন্যাচারালি আবার কমে যাবে। ভারী পার্টিকেলগুলো এখানে জমা হয় ফার্স্টে, হালকা পার্টিকেলগুলো এখানে জমা হয়। এভাবে হচ্ছে ওর ডিসচার্জ কমে যাবে, স্লোপটা কমে যাবে। মানে স্লোপটাকে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, মানে যেহেতু এই দুই জায়গায় ডিপোজিট হয়েছে। দেন আবার যখন বর্ষাকালে আবার ভেলোসিটি বাড়বে তখন কি হয়, এই দুই জায়গা আবার স্কাওয়ার হয়ে যাবে। মানে জিনিসটা ফার্স্টে এরকম ছিল স্লোপ, এরপর অ্যাডজাস্ট হয়ে এরকম হয়েছে, এবার আবার ডিপোজিট হয়েছে দুই জায়গায়, ডিপোজিট হয়ে আবার এরকম হয়েছে, দেন আবার বর্ষাকাল আসলে আবার এরকম হয়ে যাবে। সো এই স্লোপ রিঅ্যাডজাস্টমেন্ট ওরা হচ্ছে নিজে থেকেই করে, যেহেতু আমাদের এক এক টাইমে এক এক রকম ফ্লো আসে। সো ওই ফ্লোগুলা সাথে যখন অ্যাডজাস্ট করে, এই জিনিসটাকে আমরা বলবো একটা গ্রেডেড স্ট্রিম। আর স্যার হচ্ছে নিজে থেকেই এরকম একটা ফিগার রাখছিল, সো বলছে পরীক্ষা দিলে এরকম একটা ফিগার দিতে। আচ্ছা, তো এখন নেক্সটে আসি কী কী ফ্যাক্টর এখানে কাজ করে। 4টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে স্ট্রিম, ডিসচার্জ বা ফ্লো, যেটা আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, কিউ এর ইউনিট তো বলছিলাম যে মিটার কিউব পার সেকেন্ড অর ফিট কিউব পার সেকেন্ড। এটার ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল এরিয়া ইন্টু ভলিউম, ভেলোসিটি। সো এরিয়া কোনটা? এরিয়া হচ্ছে আমার রিভারের এরিয়া, অ্যান্ড ভেলোসিটি যেটাতে এটা যাইতেছে, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি ফ্লোটা পাবো। ফ্লো অর এটাকে বলা যায় ডিসচার্জ। ভিএম দিয়ে বোঝায় মিন ভেলোসিটি, কারণ এক এক জায়গায় এক এক রকম ভেলোসিটি থাকবে, উপরে যেরকম মানে উপরে আর নিচে সেম থাকার কথাও না। তো এরিয়া হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফ্লো। এটা দিয়ে ম্যাথও দিতে পারি, এটা খুব একটা কঠিন জিনিস হবে না, কারণ ফ্লোটা হচ্ছে আমি 3D ভাবে আঁকছি আর কি। এটা যদি ফ্লোয়ের একটা পারপেন্ডিকুলার সেকশন হয়, এটার এরিয়া ইনটু যেটা মিন ভেলোসিটি আছে, এটা খুব সহজ। এই স্ট্রিম ডিসচার্জের উপর ইকুইলিব্রিয়ামটা কীভাবে ডিপেন্ড করে, স্ট্রিম ডিসচার্জ যদি ফ্লো এখানে আসে, ফ্লো যদি বেশি হয় তখন আমার ইরোশনটা বেশি হবে, আবার ফ্লো যদি কম হয় তখন আবার ডিপোজিশন হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে হচ্ছে সেডিমেন্ট ডিসচার্জ। সেডিমেন্ট ডিসচার্জের সাথে চলে আসে সাইজ অফ সেডিমেন্ট। সো সেডিমেন্ট ডিসচার্জ, সাইজ অফ সেডিমেন্ট, এটা আগে বলছি যে এগেইন সেডিমেন্ট ডিসচার্জ মানে হচ্ছে আমি সেডিমেন্ট ডিপোজিট করব, আর সাইজ অফ সেডিমেন্ট এই দুইটার উপর কীভাবে ডিপেন্ড করে। সেডিমেন্ট ডিসচার্জ কখন বেশি হবে? যখন সাইজটা কম হবে, মানে ফাইন পার্টিকেল হবে। ফাইন পার্টিকেল হচ্ছে ভুল বললাম, সেডিমেন্ট ডিসচার্জটা বেশি হবে যখন আমার কোর্স পার্টিকেল হবে। কোর্স পার্টিকেলটা আগে ডিপোজিট করবে, ফাইন পার্টিকেলটা পরে ডিপোজিট করবে। আবার উল্টা, যখন আমার মানে যেটাই বললাম যে কোর্স পার্টিকেল যেহেতু আগে ডিপোজিট করে, ফাইন পার্টিকেল পরে ডিপোজিট করবে। আবার উল্টা, যখন স্কাওয়ার হবে তখন ফাইন পার্টিকেলটা আগে উঠবে, তারপর কোর্স পার্টিকেলটা পরে উঠবে। এই জিনিসটা এখানে বলছে যে সাইজের উপর ডিপেন্ড করে আমার ইকুইলিব্রিয়ামটা ভ্যারি করবে। সেডিমেন্ট ডিসচার্জ, কোন রকম সেডিমেন্ট আসতেছে, কীরকম ওয়েদারিং হবে,
এটার উপর ডিপেন্ড করেও আমার এই ইয়েটা কী বলে ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিমটা ডিপেন্ড করবে। নেক্সটে খুবই আরেকটা অবভিয়াস জিনিস, সেটা হচ্ছে স্লোপ। স্লোপ হচ্ছে আমার যদি ন্যাচারালি একটা স্লোপ থাকে, মানে আমি ফার্স্টে যেটা দেখাইছিলাম একটা ল্যান্ড হচ্ছে আস্তে আস্তে এরকম স্লোপ হয়ে গেল রিভার ফ্লোয়ের কারণে, দেন আবার এখানে জমা হইলো, দেন আবার এরকম হইলো, দেন আবার ফ্লো করতে করতে আবার স্লোপই হয়ে গেল। সো এরকম হতে পারে, কিন্তু আমি যদি একটা হিলের কথা চিন্তা করি, এটার নিজের একটা স্লোপ আছে, এদিক দিয়ে যদি একটা ফ্লো হয়, সো ওর নিজের যখন একটা স্লোপ থাকবে তখন আসলে মানে এই নিজের স্লোপেও কিন্তু একটা স্কাওয়ার একটা ফিল হবে, কিন্তু ওর স্লোপ যখন এমনিতেই বেশি তখন এখানে অবভিয়াসলি ফ্লোটা নর্মালি অনেক বেশি থাকবে। আবার মানে এরকম ওখানে দেখাও যায় না, বাট এই যে এরকম যদি একটা জিনিস থাকে, এদিকে তো আমার ফ্লোটা ন্যাচারালি কমে যায়, মানে এরকম যদি কিছু একটা হয়। সো স্লোপটা আগে থেকে যদি স্লোপ থাকে তখন হচ্ছে স্লোপটার উপর ডিপেন্ড করে আমার ইকুইলিব্রিয়ামটাও ভ্যারি করবে। এটা হচ্ছে আগে থেকে যদি স্লোপ থাকে। এখন যদি নর্মাল থাকে, সেটা তো আগে এক্সপ্লেন করলাম যে একটা নর্মাল জায়গায় ফার্স্টে ফ্লোয়ের সাথে সাথে এইদিকে স্লোপ বাড়বে, দেন আস্তে আস্তে যখন ফ্লো কমে যাবে তখন হচ্ছে আমার স্লোপের দুই সাইডে ডিপোজিট হবে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে ডিপোজিশন হলে যে জিনিসটা হয়, যে ডিপোজিশন হইতে হইতে মানে একটা জিনিস বলছি যে এই দুই জায়গায় হবে, আসলে তো এই দুই জায়গায় হলে এরকম হয়ে যায়, আসলে এরকমভাবে ইয়ে হয় না। এখানে আস্তে আস্তে কোর্স পার্টিকেল ডিপোজিট হয়, এখানে ফাইন পার্টিকেল ডিপোজিট হয়, আস্তে আস্তে ব্যাপারটা এরকম 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 করতে করতে আমার স্লোপটা আবার রিগেইন করে, মানে অরিজিনাল স্লোপের দিকে ফেরত যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, লাস্টলি সেটা হচ্ছে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে চ্যানেল শেপ। চ্যানেল শেপ জিনিসটা আমি এক্সপ্লেন করবো রেশিও অফ, মানে W/L রেশিও, উইথ টু লেন্থ রেশিও। চ্যানেল শেপের উপর কীভাবে ডিপেন্ড করবে? চ্যানেল শেপটা যদি আমার এরকম মানে উইথ বাই লেন্থ, আমার যদি লেন্থের সাথে, এটা যদি লেন্থ ধরি মানে এই দিকে ফ্লো হবে, লেন্থের সাথে উইথটা যদি কম হয় তার মানে এটা কি ক্ষিপ্রতা বেশি হবে না? আর মানে কারণ ভলিউমটা সেম রাখতেছে, আবার লেন্থের সাথে যদি মানে L/W রেশিও যদি কাছাকাছি হয়, নিয়ার অ্যাবাউট 1 হয়, তখন এটা ক্ষিপ্রতাও কম হবে। সো ক্ষিপ্রতার সাথে আমার ইরোশন রিলেটেড, আর ইরোশনের সাথে আমার রিভারের স্লোপ চেঞ্জিং রিলেটেড, তার সাথে আমার ফ্লো রিলেটেড, মানে এটার সাথে সব কিছুই রিলেটেড এন্ড অফ দ্য ডে চ্যানেল শেপের সাথে। সো আমার লেন্থ টু ইয়ে রেশিও, আর কী বলো লেন্থ টু উইথ রেশিও, এগেইন স্লাইডে যেটা দেওয়া আছে উইথ টু ডেপথ রেশিও। উইথ টু ডেপথ রেশিও আমার সেম, মানে জিনিসটা হচ্ছে সেম এক্সপ্লানেশন, যে আমার ডেপথ যদি বেশি থাকে আবার উইথ যদি বেশি থাকে তখন হচ্ছে আমার ডেপথ যদি বেশি থাকে উইথ যদি কম থাকে তখন আমার এখানে মানে ক্ষিপ্রতা থাকবে, আবার উইথ যদি কম থাকে উইথ আর ডেপথ যদি সিমিলার থাকে এরকম হয়ে যায় তখন ক্ষিপ্রতা কমে যাবে। এটার ক্ষেত্রে ক্ষিপ্রতা বেশি, এটার ক্ষেত্রে ক্ষিপ্রতা কম, এরকম একটা জিনিস। অ্যান্ড যেই ক্ষেত্রে হলো ইরোড হইতে থাকে, মানে এই জিনিসটা ন্যাচারালি গিয়ে অ্যাট ওয়ান পয়েন্ট এরকম হয়ে যায়, যেহেতু ক্ষিপ্রতা বেশি মানে কি এই দুই সাইড ইরোড হইতে থাকবে, ভাঙন হইতে হইতে আস্তে আস্তে জিনিসটা এরকম হয়ে যায়। এটাই হচ্ছে চ্যানেল শেপের কথা বলছে স্যার, হচ্ছে লেন্থের কথা বলছিল ক্লাসে, ডেপথের কথা বলছিল ক্লাসে, ডেপথটা হলো পিডিএফে লেখা আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে চ্যানেল স্লোপ, যেটা এখানে বলছিলাম এটা কেন ইম্পর্টেন্ট, এটা পিডিএফে বলা আছে। বেসিক্যালি যখন চ্যানেল ছোট হয়ে যায়, চ্যানেল ছোট হওয়া মানে কি ক্ষিপ্রতা বেড়ে যাবে, ক্ষিপ্রতা বাড়লে আমার সেডিমেন্ট ট্রান্সপোর্টটা আরও সহজ হয়ে যাবে। সো এখন সেডিমেন্ট ট্রান্সপোর্ট যখন সহজ হবে তার সাথে আরেকটা বাজে জিনিস যেটা হবে যে ইরোশনটাও বেশি হবে, তার মানে এই ন্যারো রিভারটা আর ন্যারো থাকে না, এটা আস্তে আস্তে ওয়াইড হয়ে যায়। আবার যখন ডিপোজিশন শুরু হয় তখন এটা আবার ন্যারো হয়ে যায়, মানে এভাবে আস্তে আস্তে স্লোপ রিঅ্যাডজাস্টমেন্ট হইতে থাকে, এই জন্য এটাকে আমি গ্রেডেড স্ট্রিম বলতে পারবো। আচ্ছা, নেক্সটে আসি লঙ্গিটিউডিনাল প্রোফাইল। লঙ্গিটিউডিনাল প্রোফাইলের যে ব্যাপারটা আছে, যে আমি একটা লঙ্গিটিউডিনাল প্রোফাইলকে কী বলবো, আমি একটা রিভার আমার দিকে ধেয়ে আসতেছে, আমি এর এক্স্যাক্ট ক্রস সেকশনটা যদি দিকে তাকাই এটাকে আমি বলবো লঙ্গিটিউডিনাল প্রোফাইল। এখন
মানে ফার্স্ট গ্ল্যান্সে আমার মনে হবে এটার মধ্যে জাস্ট দুইটা আছে, সারফেস আর এটা হচ্ছে ডেপথ। মানে এমনি খালি চোখে দেখলে আমার এই দুইটা জিনিস হলো এখানে প্রধান ফ্যাক্টর লঙ্গিটিউডিনাল প্রোফাইলে। তো এটার মধ্যে আরও অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি, কারণ এই বেডের হাইটটা মিন সি লেভেল থেকে কতটুকু এটা আছে, তারপর হচ্ছে সারফেসের এক্স্যাক্টলি আমার উইথটা কত, এরকম হতে পারে, এটসেট্রা এটসেট্রা, এখানে অনেক কিছু আছে। সো এখন আরেকটা জিনিস বলা আছে যে লঙ্গিটিউডিনাল প্রোফাইল কিসের উপর ডিপেন্ড করে। একে তো হচ্ছে ডিসচার্জ, নেক্সটে হচ্ছে চ্যানেল লোড, কতটুকু লোড এই চ্যানেল দিয়ে যাবে, সাইজ অফ ডেবরি, যে মানে আমার যেগুলো ভেঙে ভেঙে পার্টিকেলগুলো আমার রিভার ক্যারি করবো এটার সাইজ কীরকম, ভেলোসিটি অফ ফ্লো রেজিস্ট্যান্স, যে আমার যে ফ্লো আছে, যদি মানে একটা রিভার কোর্স দেখাই, এটা একটা নর্মাল রিভার কোর্স আর এটা একটা মিন্ডারিং রিভার কোর্স, মিন্ডারিং আসতেছে সামনে। তো কোনটাতে ফ্লো ইজি হবে? অবভিয়াসলি এটাতে থিওরিটিক্যালি ইজি হওয়ার কথা, অ্যান্ড এটাতে থিওরিটিক্যালি হার্ড হওয়ার কথা। সো এই ফ্লো রেজিস্ট্যান্স হচ্ছে যেখানে বেশি, ওইখানে হচ্ছে আমার ফ্লোটা কমে যাবে। সো এই মিন্ডারিং রিভার জিনিসটা আরও একটু ইন্টারেস্টিং, এটা সামনে আসবো। ডেপথ অফ ফ্লো, এটাও খুবই সেলফ এক্সপ্লানেটরি, যে ফ্লোয়ের ডেপথটা বেশি হইলে আমার লঙ্গিটিউডিনাল প্রোফাইলটাও এটার উপর ডিপেন্ড করবে। উইথ অফ চ্যানেল, স্লোপ অফ চ্যানেল, এই কয়েকটার উপর ডিপেন্ড করে। এখন এই গ্রাফটা দিয়ে হয়তো এক্সপ্লেন করতে দিতে হবে, অথবা বলতে পারে যে লঙ্গিটিউডিনাল প্রোফাইলের গ্রাফ আঁকো। গ্রাফের যে দুইটা মেইন জিনিস সেটা হচ্ছে এলিভেশন ওভার বেস লেভেল, বা বেস লেভেল বলতে এখানে মেইন সি লেভেলই বোঝাচ্ছে। সো আমার হচ্ছে এলিভেশন ওভার বেস লেভেল বলতে কি, এটা ধরলাম আমি একটা মাউন্টেন থেকে একটা রিভার শুরু হলো। সো মাউন্টেন থেকে যখন রিভার শুরু হলো, এটার এলিভেশন অ্যাবভ মিন সি লেভেল তো অনেক হাই, অনেক উঁচু থেকে শুরু হলো, অ্যান্ড দেন আস্তে আস্তে এটা নিচে নামতেছে। এখন ডিস্টেন্স ফ্রম সোর্স হচ্ছে মানে এগেইন যদি উপর থেকে নামে তখন এটা ডিস্টেন্স বাড়তে থাকবে। এখন কাহিনী হচ্ছে, এটাকে আমি যদি এভাবে বলি, মানে এটা থেকে পাহাড়ের এক্সাম্পল দিয়ে বললে কাইন্ড অফ ভুল হবে, কিন্তু এটা আসলে বোঝানোর জন্য সবচেয়ে সহজ, যে পাহাড়ের চূড়ায় আমার ডিস্টেন্স হচ্ছে সবচেয়ে কম, আর এলিভেশন অ্যাবভ বেস লেভেল সবচেয়ে বেশি। এরপর হচ্ছে ও যে কাজটা করে, ও আস্তে আস্তে ইরোড করতে থাকে, মানে আস্তে আস্তে এরকম বড় হতে থাকে, মানে যত দূরে যাবে ও আরও বেশি ইরোড করবে, আর ওর যে ডেপটা বাড়তে থাকবে। এখন ডেপথ বাড়লে কী হবে, মিন সি লেভেল থেকে হাইটটা তত কমতে থাকবে এটা। সো এখন এলিভেশন কমতে থাকবে যত ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স বাড়তে থাকবে। এরপর এখানে একটা ডেরিভেশন আছে, ডেরিভেশনটা খুবই ইজি। ডেরিভেশনের একটা জিনিস লিখে নিতে হয় ডিরাইভ করার আগে, সেটা হচ্ছে অ্যাজাম্পশনটা কি? অ্যাজাম্পশন লিখবো হচ্ছে টেন্ডেন্সি অফ আ স্ট্রিম টু ইরোড অ্যাট এনি পার্টিকুলার পয়েন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য হাইট অফ দ্য স্ট্রিম ওভার দ্য ওয়েজ। বাংলায় বললে আমার যে ভাঙনটা হবে, ভাঙনটা কিসের উপর ডিপেন্ড করবে? ভাঙনটা ডিপেন্ড করবে এটার বেস লেভেল থেকে এটার হাইট কতটুকু, এটার উপর ডাইরেক্টলি এটার ভাঙনটা ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? যদি বেস লেভেল থেকে এটার হাইট কম হয়, মানে উল্টা আর কি, বেস লেভেল থেকে এটার হাইট কম হয় তাহলে ইরোশন বেশি হবে, আর হাইট বেশি হলে ইরোশন কম হবে। এটা যদি আমি ইকুয়েশনে দেখাইতে চাই, dh/dx erosion is proportional to -h, or সার্জেমনে লিখছিল -dh/dx proportional to h। এটা নাকি হচ্ছে বেশি কারেক্ট, কেমনে কারেক্ট আমি আসলে জানি না, বাট ওকে স্যার বলছে। এখন নেক্সটে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে dh/dx is equal to b into h, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। নেক্সটে আমি এটাকে নর্মাল করব, মানে ইন্টিগ্রেশন করব, যেমন dh/h ইকুয়াল b dx, আসলে যেটা আসে ln h ইকুয়াল -bx প্লাস ln c।
সো নেক্সটে যে জিনিসটা আসে যে bx ইকুয়াল লন h/c, এটা মাইনাস আছে। সো লাস্টলি আসে হচ্ছে h/c ইকুয়াল e⁻−bx। এখন এটাকে বলা হয় ইকুয়েশন অফ লঙ্গিটিউডিনাল বেড প্রোফাইল। এটার মধ্যে দুইটা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। বেসিক্যালি এইচ ডিপেন্ডস অন e⁻−bx, মানে h/c, বাট সি তো কনস্ট্যান্ট। এই মানে এক্সপোনেনশিয়াল যে রিলেশনশিপটা আছে, মানে এইচ e⁻− সামথিং এক্স, এই জিনিসটা আমরা এই গ্রাফেই দেখতে পারি। এটা তো এটাই গ্রাফ। সো এখান থেকে আমি ইকুয়েশনটা নিয়ে আসলাম। এই দুটোকে কনস্ট্যান্ট না বলে স্যার ভ্যারিয়েবল বলছিল, কেন বলছিল আই হ্যাভ নো আইডিয়া, বাট হোয়াট এভার, এটা ইজি আছে। আচ্ছা, লাস্টলি মানে এই চ্যাপ্টারের লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে, একটু আগে বলছিলাম গ্রেডেড স্ট্রিম কোনটা, যেটা হচ্ছে স্লোপ নিজে নিজে তো ঠিক করে না, মানে ফ্লোয়ের সাথে সাথে এটা স্লোপ চেঞ্জ হয়, যেটা এটাকে গ্রেডেড স্ট্রিম বলি। সো এটা রিঅ্যাডজাস্টমেন্টটা কীভাবে হবে? রিঅ্যাডজাস্টমেন্টটা আমরা দুইটা কেসে দেখবো, একটা হচ্ছে বেড লোড যদি ইনক্রিজ করে আর একটা হচ্ছে বেড লোড যদি ডিক্রিজ। সো এখন বেড লোড যদি আমি বাড়ায় দিই, বেড লোড মানে কি আশা করি মনে আছে, বেড লোড হচ্ছে এই রিভার বেডের কাছাকাছি লোডটা, যেটা আমার তিনভাবে হয়, সল্টেশন, রোলিং, জাম্পিং, হোয়াটএভার। সো ওই তিনভাবে যদি হচ্ছে আমার বেড লোড আসে, এন্ড আমি যদি বেড লোডটা বাড়ায় দিই, তখন যে জিনিসটা হবে, মানে ইন শর্ট এই জিনিসটাকে বলবি অ্যাগ্রেডেশন। অ্যাগ্রেডেশন মানে গ্রেডটা বেড়ে যাচ্ছে, গ্রেড বাড়া মানে হচ্ছে স্লোপ বাড়া। তো অ্যাগ্রেডেশন গ্রেডটা কীভাবে বাড়তেছে? ফার্স্টে আপস্ট্রিম ডাইরেকশনে ইট রিডিউসেস দ্য চ্যানেল স্লোপ ইন দ্য u/s ডাইরেকশন। আচ্ছা, এই ব্যাপারটা আমি যদি বুঝাইতে চাই, ফার্স্টে আমি সো অ্যাগ্রেডেশনে ফার্স্টে যেটা হয়েছে আপস্ট্রিম ডাইরেকশন। আচ্ছা, ফার্স্টে আপস্ট্রিম ডাইরেকশন আর ডাউনস্ট্রিম ডাইরেকশনটা বুঝাতে আমি জাস্ট একটা সিম্পল জিনিস বলি। এটা হচ্ছে নর্মাল একটা জিনিস, এটা হচ্ছে সোর্স আর ফ্লোটা এদিকে হবে, এটা হচ্ছে আপস্ট্রিম, এটা হচ্ছে ডাউনস্ট্রিম, এটাই। তো আপস্ট্রিম ডাইরেকশনে যেটা হবে, রিডিউসেস দ্য চ্যানেল স্লোপ। এখন চ্যানেল স্লোপটা কীভাবে রিডিউস হবে হচ্ছে এখানে কোর্স ম্যাটেরিয়াল অ্যাকিউমিলেট হবে। কোর্সটা তো আগে পড়ে, তাই না? ডাউনস্ট্রিমে যে জিনিসটা হবে, ডাউনস্ট্রিমে স্লোপ বেড়ে যাবে। স্লোপ কেন বাড়বে? এই জায়গায় হচ্ছে যেহেতু মানে স্লোপ কমে যাচ্ছে, আবার এই সাইডে কীভাবে স্লোপ বেড়ে যাচ্ছে, এখানে হচ্ছে ইরোশনটা বেশি হবে, ভেলোসিটি ইনক্রিজ হবে, এখান থেকে আরও বেশি ম্যাটেরিয়াল নিয়ে যাবে। এটা যদি আমি অ্যাগ্রেডেশন করি, মানে আমার বেড লোড ইনক্রিজ করে দিই, এখন যে জিনিসটা হয় যে অ্যাগ্রেডেশন যে কাজটা করে, চেঞ্জেস চ্যানেল ক্রস সেকশন ফ্রম ন্যারো অ্যান্ড ডিপ টু আ ওয়াইড অ্যান্ড শ্যালো ওয়ান। ন্যারো আর ডিপ থেকে ওয়াইড অ্যান্ড শ্যালো, এটা কীভাবে বুঝাইতে পারি যে জিনিসটা ফার্স্টে এরকম ছিল, আমি যদি এভাবে ক্রস সেকশন বলি, অ্যান্ড দেন হচ্ছে আমার এখানে আমার ডিপোজিশন হচ্ছে, অ্যান্ড এইদিকে আমার স্কাওয়ার হচ্ছে কোন দিকে? এইদিকে স্কাওয়ার হবে। সো আস্তে আস্তে আমার মানে এরকম থেকে আস্তে আস্তে এরকম হয়ে যায়, এটাই হচ্ছে আমার অ্যাগ্রেডেশন। এখন ডিগ্রেডেশন কি বলে? অ্যাগ্রেডেশন যেরকম ইনক্রিজ ইন বেড লোড, ডিগ্রেডেশন হচ্ছে ডিক্রিজ ইন বেড লোড, সোজা কথায়। এখন এখানে স্যারের স্লাইডে আরও কয়েকটা জিনিস দেওয়া আছে যে ডিগ্রেডেশন কেনই বা হবে। এখন দুইটা জিনিস বলা আছে, রিফরেস্টেশন অফ অ্যান অ্যাবান্ডেন্ট ফার্মল্যান্ড। একটা যে কোনো অ্যাবান্ডেন্ট ফার্মল্যান্ডের উপর আমি যদি গাছগাছালি দিয়ে দিই, তখন হচ্ছে ওই জায়গা দিয়ে মানে বেড লোডটা কম হবে। গাছের কারণে অবভিয়াসলি আমার নিচের জিনিসপাতি বলি, মানে সয়েল লোড যেগুলো আছে, যেগুলো ট্রান্সপোর্টের জন্য থাকে, ওইগুলো কমে যায়। আর ড্যাম, মানে আমি যদি কোনো ড্যাম বসাই অথবা হচ্ছে ড্যাম টাইপের কোনো স্ট্রাকচার বসাই, ড্যামে যে জিনিসটা হয় যে আমার পানি উপর দিয়ে যায়, মানে ড্যাম জিনিসটা এরকম না যে এটা একটা ড্যাম দিলাম,
সো হয় কি, ড্যামের উপর দিয়ে পানি ছাড়ে বা এই দিক দিয়ে পানি যদি ছাড়ে, আমার সেডিমেন্টগুলো কিন্তু এখানে জমা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আমার ডিগ্রেডেশন হয়, যে বেড লোড কমে যেতেছে। এখন বেড লোড যদি কমে তখন কিভাবে কি হবে? বেড লোড কমলে যেহেতু এটা আর মানে কোনো তেমন বেশি পার্টিকেল ক্যারি করতেছে না, ওটার ভেলোসিটিটা বাড়বে। ভেলোসিটি বাড়লে যেটা হয়, এটা হচ্ছে ফার্স্টে স্কাওয়ার করে, স্কাওয়ারিং অফ স্ট্রিম। এখন স্কাওয়ার করলে কি হবে, আমি যদি লঙ্গিটিউডিনাল প্রোফাইলটা দেখি, এটা আসলে এদিক দিয়ে স্কাওয়ার করবে না, এটা করবে হচ্ছে এদিক দিয়ে। তখন এদিক দিয়ে তখন হচ্ছে এই বেড মানে এই নিচের দিকে স্কাওয়ার করার কারণে এটা আস্তে আস্তে একটা ন্যারো ক্রস সেকশন হয়ে যায়। আচ্ছা, ন্যারো ক্রস সেকশন হলে মানে এটা পুরো অ্যাগ্রেডেশনের উল্টা। অ্যাগ্রেডেশনে যেরকম এরকম হয়, এটা হচ্ছে আমি এখান থেকে এরকম একটা হয়ে যায়। প্লাস এই জায়গাগুলো হচ্ছে আস্তে আস্তে ফিল আপ হয়ে যায়, আস্তে আস্তে এরকম ন্যারো হয়ে যায়, ন্যারো আর সরু হয়ে যায়। এখন ন্যারো হওয়ার সাথে সাথে যখন ন্যারো হয়ে যাইতেছে, মানে আমার বেড লোড কম, আমার ভেলোসিটি বেশি, সো আমার এই দিক থেকে ইরোশন হওয়া শুরু করবে। সো নিচের দিকে যখন ইরোশন হবে, তখন দেখা যাবে যে এই দিক দিয়ে ইরোশনটা কমে যায়, রিভার ব্যাঙ্কের ইরোশন কমে যায়। রিভার ব্যাঙ্কের ইরোশন কমলে যেটা হয়, আমার এই রিভার ব্যাঙ্কের ইরোশন কম হওয়ার কারণে আমার এই দুইটা সাইডে হাই ব্যাঙ্কস হয়ে যায়, ওয়াল লাইক ব্যাঙ্কস অফ অ্যালুভিয়াম। সো এই জিনিসটাকে তখন নর্মালি হচ্ছে আমরা বাংলাদেশ যেটা দেখি, বাংলাদেশ তো পুরাটা একটা ফ্ল্যাট প্লেন। সো ওইখানে হচ্ছে আমার এই জিনিসটা বেশি হয়। এই জিনিসটা হলে যে জিনিসটা হবে, অবভিয়াসলি এই যে দেখ এখানে আমার ইরোশন হচ্ছে, ইরোশন হয়ে তো এটা জিনিসটা বড় হয়। সো এই জিনিসটা তো ফ্ল্যাট প্লেন, কিন্তু এই জিনিসটা যখন হয়ে যায়, তখন হচ্ছে এখানে ইরোশনটা সাইডে কম হয়ে যায়, একটা ওয়াল লাইক স্ট্রাকচার হয়ে যায়। ওয়াল লাইক স্ট্রাকচারের কারণে এই জিনিসটা এটাকে বলে চ্যানেল ট্রেঞ্চিং। চ্যানেল ট্রেঞ্চিংয়ের পরে এই জিনিসটাকে একটা স্ট্রিম টেরেস টাইপের হয়েছে। এটা এটা আমাদের আসলে সিলেবাসে নাই, বাট স্যার পড়াইছে। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিনিসটা যখন হয়, অনেক সময় দেখা যায় যে এই অ্যাগ্রেডেশনের কারণে আমার এই কয়েকটা ডিভিশনে ভাগ হয়ে যেতে পারে। যদি ডিভিশনে ভাগ হয়, আমি যদি এভাবে দেখাই, জিনিসটা এরকম হয়ে যায় অনেক সময়। এটাকে বলে ব্রেডেড চ্যানেল বা ব্রেডেড রিভার। এটা হয় অ্যাগ্রেডেশনের কারণে। আর ডিগ্রেডেশনের কারণে তো বললাম, মানে এটা হচ্ছে আরও ন্যারো হয়ে যায়, ক্রস সেকশনটা এদিক দিয়ে বেড়ে যায় আর কি। আচ্ছা, ডিগ্রেডেশন গেল। আপাতত এটাই হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর মেইন যে পার্টগুলো ছিল, আই থিঙ্ক সবগুলো কাভার হয়েছে। একে তো হচ্ছে লঙ্গিটিউডিনাল প্রোফাইল, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ইকুইলিব্রিয়াম গ্রেডেড স্ট্রিম থেকেও আসতে পারে। অ্যান্ড অবভিয়াসলি এই যে রিভার ট্রান্সপোর্টেশনের লোড ক্যাপাসিটি কম্পিটেন্স কী জিনিস, তারপর হচ্ছে এই স্টেজের এই জিনিসটা, এটা থেকে ইজিলি একটা কোয়েশ্চেন দেওয়া যেতে পারে।